আসসালামু আলাইকুম। প্রজন্ম ভাবনা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রজন্ম ভাবনায় আপনারা যারা দেখেছেন বা নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে এই প্রজন্মের ছেলেমেয়েদের নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। এখানে কিছু সংখ্যক আলোচক আসেন, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথাবার্তা হয় এবং তারপর এই প্রজন্মের ছেলেমেয়েরা কি ভাবছে, তাদের ধারণাটা কি, সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা এবং তার মাধ্যমেই কিছু সিদ্ধান্তে উপনীত হই। আজকের যে বিষয়টি নিয়ে বলছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো পারিবারিক বন্ধন। পরিবারের মধ্যে কী ধরনের সম্পর্ক বা সম্প্রীতি রয়েছে সে বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা। সারা পৃথিবীতেই পারিবারিক সম্পর্ক এখন কিছুটা তিক্ততার দিকেই যাচ্ছে হয়তোবা, অথবা কোনো কোনো জায়গায় কিছুটা ভালো আছে, কিন্তু এটা কেন যাচ্ছে, কী কারণে হচ্ছে, পারিবারিক বন্ধন বলতে কী বোঝায়, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের এখানে যারা রয়েছেন তারাও এই বিষয়ে আলোকপাত করবেন। আমি মূল বিষয়ে যাওয়ার আগে আমি প্রথমত তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, তারপর এই পারিবারিক বন্ধন সম্পর্কে সাধারণ মানুষ, বিভিন্ন স্তরের মানুষ কী ভাবছে তাদের এক বক্তব্য নিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপিং হবে, সেটা দেখব। এরপর আমরা সরাসরি আলোচকদের সাথে কথা বলবো, আলোচকরা তাদের বিজ্ঞ বক্তব্য উপস্থাপন করবেন এবং তারপর যে সমস্ত শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন তাদের সাথে আমাদের পরিচয় হবে এবং তারা পরবর্তী পর্যায়ে প্রশ্ন রাখবে। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর মেহতাব খানম, তিনি অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ এবং তিনি একজন কাউন্সেলর, মনোবিজ্ঞানী এবং উপদেশক বলা যেতে পারে, মনোবৈজ্ঞানিক উপদেষ্টা বাংলাটা হচ্ছে এরকম। তারপরে রয়েছেন জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুজ্জামান, উনি সাবেক রাষ্ট্রদূত, কেনিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন। তারপরে রয়েছেন মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী, তিনি মিশনারি ইনচার্জ বাংলাদেশ আহমদিয়া মুসলিম জামাত। এবং তারপরে রয়েছেন জনাব আহসান খান চৌধুরী, ডিএমডি প্রাণ গ্রুপের পক্ষ থেকে। এরা আজকের আমাদের আলোচক হিসেবে কাজ করবেন। আর এছাড়া আমার সামনে উপস্থিত আছে ছেলেরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্তরে পড়াশোনা করছে, এই প্রজন্মের বর্তমান যুগের শক্তি, ভবিষ্যতের বা পটেনশিয়াল সিটিজেন অথবা পটেনশিয়াল কী বলবো নেতৃত্ব দানকারী যারা করবেন তারা। এছাড়া পর্দার আড়ালে রয়েছে মেয়েরা, তাদের সাথেও আপনাদের পরিচয় হবে। তারা যখন প্রশ্ন করবেন তারা প্রত্যেকেই নিজের নাম পরিচয় বলে তারা সেই প্রশ্নগুলো উপস্থাপন করবেন। আমি সরাসরি আর কথা বাড়াতে চাচ্ছি না, মূল বক্তব্যে যাওয়ার আগে আমরা একটা ভিডিও ক্লিপিংটা দেখে নেই, তারপর তারই উৎস বা সূত্র ধরে আমরা সরাসরি আলোচনায় যাব। ভিডিও ক্লিপিংটা দেখুন। যে আমাদের দেশের যৌথ পরিবার ছিল, যৌথ পরিবারটা খুবই একটা ভালো পরিবার। এখানে মা বাবা আত্মীয় স্বজন সবাই সবার সঙ্গে একটা গুড রিলেশন ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আধুনিক জনজীবন হয় এবং মানুষের জীবনের ব্যস্ততা বেড়ে যায়, মানুষ এখন শহরমুখী হয়, এই যৌথ পরিবার ভেঙে একক পরিবারে দাঁড়িয়েছে এবং একক পরিবারটাও ইদানিং আমার মতে ভেঙে খানখান হয়ে যাচ্ছে। কারণ আমি দেখতে পাই যারা সমাজের বিত্তবান আছেন তারা বিভিন্নভাবে নিজেদেরকে এই সাংসারিক জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, যার ফলে স্বামী একদিকে যাচ্ছে, স্ত্রী একদিকে যাচ্ছে, তার সন্তানরা একদিকে যাচ্ছে এবং এই একক পরিবারটা ভেঙেও এখন যে কি পরিবারে দাঁড়াবে সেটা আমার কাছে এখন একটা আশ্চর্য বিষয় বলে মনে হয় এবং এটা নিয়ে আমি ভাবি। বাংলাদেশে আসলে ফ্যামিলি রিলেশনটা আমাদের ওয়েস্টার্ন কালচারও নাই, মুসলিম কালচারও নাই, মানে দুটো নিয়ে একটা মানে জগা খিচুড়ি অবস্থা আর কি। যার জন্য ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আমাদের দেশে 90% ফ্যামিলি রিলেশনটা অতটা শক্ত নাই। পারিবারিক বন্ধনটা অবশ্যই মজবুত হতে হবে এবং পরিবারের সন্তানদের বড় হওয়ার যে সবচেয়ে বড় ক্ষেত্র যেটা সেটা হচ্ছে পরিবার, এবং পরিবারটাকে সে এমন ভাবে ফিল করবে যে তার নিরাপত্তার সবচাইতে সর্বোচ্চ স্থান। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে আমি তেমন কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখি নাই। আমি অল টাইম আমার ফ্যামিলি মেম্বার 4 জন, তো একেবারে ছোট একটা ফ্যামিলি। আমি সবসময় সাপোর্ট পেয়ে আসছি আমার ফ্যামিলি থেকে। ইভেন আমার আব্বু আর বোন সবসময় আমাকে সেভাবে সাপোর্ট করছে সবকিছুতে, যেটা ভালো দেখছে সেটাই সাপোর্ট করছে। এটা একটা ভালো বন্ধনের কারণে হয়েছে, হয়তোবা তাদের সাথে আমার বন্ধনটা সেরকম আন্ডারস্ট্যান্ডিংটা সেরকম। এই জন্যই দূরত্ব তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়া। আমরা আসলে ক্যারিয়ারটাকে দাম দিই বেশি, কিন্তু সাথে যদি আমরা ফ্যামিলিকে পর্যাপ্ত সময় দেই তাহলে এই দূরত্বটা কমে যাবে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় কারণ হচ্ছে তারা বাবা মার যে ঋণটা আছে সেটা ভুলে যায় একটা টাইমে। সে ঋণটা ভুলে যাওয়ার কারণ হচ্ছে যে বয়স্ক হয়ে গেছে, এখন প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, তারা বাবা মাকে তখন পার্সোনাল হিসেবে দেখে না, তারা মনে করে একটা বয়স্ক ব্যক্তি, এদের দিয়ে ফ্যামিলিতে কি কাজ। তো তারা তাদেরকে বয়স্ক
নির্বাসনে পাঠায়, যেটা বলে বৃদ্ধাশ্রম। তো আমি জানি না বাংলাদেশে এটা কতটুকু আছে বা নাই, আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই, বাট আমি মনে করি এই জিনিসটা খুবই খারাপ যে বৃদ্ধাশ্রমে পাঠানো। আমাদের বাবা মা আমাদেরকে এত বছর লালন পালন করছে, মানুষ করছে, আমার মতে আমাদের পার্সোনাল লাইফে তাদেরকে একটু জায়গা দেওয়া উচিত, তারা যাতে খুশি হয়, ভালো থাকে। যখন ছেলে মেয়ে বিয়ে শাদী করে ফেলে তখন বউ হয়ে যায় মা, মা আর থাকে না, বউ যেটা করবে সেটি হবে। সংসার মধ্যে 3 ছেলে 2 মেয়ে, বুড়াবুড়ি 2 জন, ছেলেরা 3 ছেলে, দেওয়ার কথা যে পরিমাণ টাকা, এই পরিমাণ কোনো মাসে দেয় কোনো মাসে দেয় না। আমরা চলি কি করে, মা বাপ চলে কিভাবে? এবার এরকম বোধহয় আমার মতো এরকম হাজারো হাজারো ফ্যামিলি আছে, বৃদ্ধ হাসপাতালে এখনো 20-25 জন আছে, ছেলে মেয়েরা বিদায় থাকে, মা বাবারে বৃদ্ধ হাসপাতালে জায়গা দিয়ে। জয়েন্ট ফ্যামিলিতেও থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, বন্ডিং অনেক শক্ত হয়। আবার ইন্ডিভিজুয়াল থাকলেও যে তাদের সঙ্গে সম্পর্ক থাকছে না সেরকম কিছু না, আমার মনে হয় যে আলাদা করে থাকলে বরঞ্চ তাদের সঙ্গে সম্পর্ক অনেক ভালো থাকে। আমরা উইকলি অথবা মান্থলি তাদের সঙ্গে মিশে একটা গেট টুগেদার করে আমাদের সম্পর্ককে আরো গাঢ় করতে পারি। এখানে নিউক্লিয়ার ফ্যামিলির ফলে যখন মানে ফ্যামিলির ছেলেমেয়েরা অনেক বেশি বিজি হয়ে যায়, তখন তারা সেই সময়টা প্যারেন্টসদের দিতে পারে না। এই কারণে বৃদ্ধাশ্রমের সংখ্যাগুলো বাড়তেছে। আমার সন্তান খেয়াল রাখতে চায়, কিন্তু এই তো একটা সমস্যা, বউ মনে করে বাবারে খাওয়াইবে, দেবে, আবার ওষুধ খাওয়াইবে, আমরা পুঁজি করতে পারবো না, এই জায়গায় গন্ডগোল লাগে। আমাদেরকে ভাবা উচিত যে তারা বৃদ্ধ হয়ে গেলে ঠিক বাচ্চাদের থেকেও বাচ্চা হয়ে যায়। বাচ্চারা যেটা বুঝে তারা আবদার করে মা বাপের কাছে, ঠিক বাপ মা না চাইলেও তাদের মনে একটা আশা থাকে যে আমার সন্তান আমারে দেখবে। যদিও দেখে কি দেখে না সেটা সন্তানের উপর ডিপেন্ড করে, তারপর মা বাপ সুপ্তভাবে কিছুটা ভাবে যে আমার সন্তান অবশ্যই আমাকে দেখবে। নতুন একটা পরিবারে গিয়ে তো শুধুমাত্র মানে দায়িত্ব তো আমার একা থাকবে না, যাদের যে ফ্যামিলিতে যাব তাদেরও হেল্পফুল হতে হবে, আমার প্রতি তাদের মনোভাবটা কিরকম আমাকেও সেটা বুঝতে হবে, ইভেন আমার মনোভাবটা, আমার মেন্টালিটিটা তাদেরও একটু বুঝতে হবে, দুজনকে আর কি সহায়ক হইতে হবে দুই সম্পর্কটার দিকে। পরিবেশ থেকে আর একটা নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতেছি, আমার কিছু সমস্যা হইতে পারে, তারা আমাকে বোঝাবে যে এইভাবে এভাবে করলে এটা ঠিক হইতে পারে, দুই জিনিসটা আসতে হবে। যত জিনিসটা ভালো, একাকী হয়ে গিয়ে কিন্তু এই সংসারে বুঝলেন এই পরিবারে নানা রকম এই খারাপ ব্যাপারগুলো ঘটছে, তাই না? এই যে দ্বন্দ্ব, তারপরে কি বলে ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি, এ ওকে মেনে ফেলে ইত্যাদি ইত্যাদি। এখানে অর্থনীতিটা মুখ্য না, তাই না? লেখাপড়াটা মুখ্য। ধন্যবাদ। আমরা সেই ভিডিও ক্লিপিংটা দেখলাম। এবার আমরা সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি। আমি প্রথমেই আলোচনার প্রশ্নের সূত্র ধরে আপনাকে যে প্রশ্ন রাখতে চাচ্ছি ডক্টর মেহতাব খানমের কাছে। আপনি দেখলেন, তাই না, ভিডিও ক্লিপিংয়ের মধ্যে বিভিন্ন মাত্রা উঠে এসেছে, সেটা বয়স্ক ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি থেকে এসেছে, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি থেকে এসেছে, এমনকি কর্মজীবী ব্যক্তি যারা আছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে এসেছে, তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু একজন মনোবিজ্ঞানী কিভাবে বিষয়টাকে দেখেন? আমার প্রশ্নটি হচ্ছে যে পারিবারিক বন্ধন বলতে কি আমরা কি বুঝি, বা মানব সমাজ বিকাশে এর গুরুত্ব কতখানি, যদি আপনি একটু বিশ্লেষণ করেন। পরিবারটা তো হচ্ছে একদম প্রাইমারি একটা ইনস্টিটিউশন, তাই না? এখানেই কিন্তু সবটাই গড়ে ওঠে, সেই জন্যই পরিবারকে আমি ঘুরে ফিরে সবসময় কিন্তু পরিবারের উপরে গুরুত্ব দিই, কারণ আমরা যখন বড় হয়ে যাই তখন আমাদের ধ্যান ধারণা ভাবনাগুলো কিন্তু পরিবর্তন হলেও সেটার পরিবর্তনটা খুব স্লো হয়। কিন্তু শিশু বয়সে যখন আমরা পরিবারে থাকি, একদম আমরা তো বলি যে মনোবিজ্ঞান হিসেবে যে মাতৃগর্ভ থেকেই কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব গঠন শুরু হয়ে যায়। তো কাজে প্রথম কয়েকটি বছর কিন্তু সে পরিবারেই থাকছে তার জন্মের পরে। তো সেই জন্য পরিবারের পরিবেশটি কীরকম সেটাই কিন্তু নির্ধারণ করে দিচ্ছে যে আগামী প্রজন্মটা আমরা কেমন পাচ্ছি। তো আমি সেই জন্যই বারবার করে ঘুরে ফিরে বলি যে পরিবারের পরিবেশ, পরিবারের মধ্যে জীবনচর্চা, পরিবারের মধ্যে দর্শন, পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন সম্পর্ক, এগুলো ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের জীবনে। এখন বন্ধন কথাটার যাবার আগে আমি বলতে চাইছি যে একটা সম্পর্কের মধ্যে কতগুলো উপাদান উপস্থিত থাকা উচিত। যেমন প্রথমেই হচ্ছে স্নেহ ভালোবাসা, যেটা যে কোনো সম্পর্কে দরকার আছে, পরিবারে তো একেবারে থাকতেই হবে। তারপর হচ্ছে বিশ্বাস এবং আস্থার যে সম্পর্ক, যে পারস্পরিক বিশ্বাস, যে সবাই সবাইকে বিশ্বাস করতে পারছে, আস্থা রাখতে পারছে। তারপর হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, যেমন পরিবারের মধ্যে আমরা দেখতে পেলাম যে 3 প্রজন্ম থাকতে পারেন,
তার বাবা মা থাকতে পারেন ছেলেটির স্ত্রী এবং ছেলেটি থাকতে পারে, তারও সন্তান থাকতে পারে। সেখানেও কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। যেমন ছেলে যেমন বাবাকে শ্রদ্ধা করবে, মাকে শ্রদ্ধা করবে, মারও কিন্তু ছেলের প্রতি একই রকম শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধাবোধটা থাকতে হবে। আবার ছেলের যে সন্তানরা আসছে তাদের প্রতিও, তারা ছোট হতে পারে। আমাদের দেশের সংস্কৃতিতে একটা জিনিস আমরা একটু কম চিন্তা করি, যদি আরও বেশি চিন্তা করি ভালো হয়, যে ছোটদেরকে আবার শ্রদ্ধা কেন, ছোটরাই তো আমাদেরকে শ্রদ্ধা করবে, কিন্তু ছোটদের প্রতিও শ্রদ্ধাবোধ রাখা উচিত। যেমন আমি সেদিন একটা ইসলামিক প্রোগ্রামে দেখছিলাম যে সবাইকে আসসালামু আলাইকুম বলা, সকালবেলা উঠে দেখা হওয়া মাত্র, সেটা আমার বাড়িতে যে কাজের যে সাহায্যের জন্য রয়েছেন তাকেও কিন্তু আমরা সালাম দিতে পারি। তো এই যে আমরা লোক বেছে সালাম দিই, এটাও তো ঠিক না যে ও আমাকে সালাম দিবে আগে, আমি বড়। এটা না করে আমরা যদি যার সঙ্গেই দেখা হচ্ছে তাকেই যদি আমরা এই কল্যাণ বর্ষণ হোক এটা বলি, তাহলে কিন্তু এটা শ্রদ্ধাবোধেরই একটা সূত্রপাত হয়। হ্যাঁ, তো এই পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকতে হবে। আরেকটা হচ্ছে যে প্রতিশ্রুতিবদ্ধতা বা দায়বদ্ধতা, কমিটমেন্ট বলি আমরা ইংরেজিতে, যে পরস্পরের প্রতি আমরা কমিটেড, যে আমরা একজন আরেকজনের জন্য আছি, এই অনুভূতিটা যেন সবার মধ্যে বিরাজ করে, সবাই যেন ফিল করে যে আমার আজকে একটা বিপদ হলে আমার পরিবার আমার পাশে রয়েছে। সো এইটা একটা দায়বদ্ধতার জায়গাতে আমরা যদি থাকি তাহলে সেটা একটা বন্ধনকে নিশ্চিত করে। আরেকটা হচ্ছে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার জায়গাটা, যে অনেক সময় এরা আমাদের সামনে রয়েছে এই প্রজন্মের ছেলেমেয়েরা, অনেক সময় ওরা মনে করে যে ওদেরকে বোধহয় আমরা বুঝতে পারছি না, ওরা আমাদেরকে বুঝতে পারছে না। এই যে পারস্পরিক বন্ধুত্ব বা বোঝাপড়ার জায়গাটা, সেটাও কিন্তু পারিবারিক বন্ধনটা নিশ্চিত করে। এবং এই কটা উপাদান যদি আমরা পরিবারের মধ্যে রাখতে পারি, শুরু করতে হবে দাম্পত্য থেকে, যে দম্পতিদের মধ্যে বাবা মার মধ্যে সম্পর্কটা কীরকম, তারা যদি একটা রোল মডেল হতে পারেন সন্তানের জন্য, তাহলে সেই সন্তানরা আবার সেগুলো নিতে পারছে, সুন্দর সুন্দর ভালো ভালো জিনিসগুলো। তখন কিন্তু এরা যখন সমাজে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমরা একটা খুব সুন্দর সমাজ আমরা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ। আপনার কথা থেকে মনে হচ্ছে যে তাহলে দুটি ব্যক্তি দিয়েই শুরু হচ্ছে প্রথমত, তারপর সেটা আস্তে আস্তে প্রসারিত হবে নিজেদের মধ্যে, এবং উভয়ের মধ্যে যে আস্থা সেটি গুরুত্বপূর্ণ, এবং তাদের একে অপরকে বোঝার চেষ্টা সেটা গুরুত্বপূর্ণ, পরবর্তী পর্যায়ে সমাজে তার একটা প্রভাব বিস্তার করবে। আমরা এবার দ্বিতীয় প্রশ্নটি রাখতে চাই জেনারেল মাহমুদ জামানের কাছে। আপনি তো দীর্ঘ জীবন কর্মে নিয়োজিত ছিলেন, পরবর্তী জীবনে আপনি গিয়েছেন একজন রাষ্ট্রদূত হিসেবে, কোরিয়াতেও ছিলেন, বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত ছিলেন। আপনার পারিবারিক সম্প্রীতির কথা আমরা জানি, এবং সে কারণেই আপনাকে আমরা এখানে আহ্বান করেছি কিছু বলার জন্য। আপনি আমাদের বলবেন যে একজন সফল পিতা হিসেবে আপনি পারিবারিক বন্ধনকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। কিন্তু শুরু করার আগে বলি, সফল কি বিফল সেটা তো আমি বলতে পারবো না, সেটা বলবে আমার ছেলে মেয়েরা বা আমার যারা আত্মীয় স্বজন আছে তারা বলতে পারবে। আমি ডক্টর মেহতাবের সঙ্গে সম্পূর্ণ একমত যে একটা ফ্যামিলিতে মা বাবা ছেলে মেয়ে তাদের মধ্যে পারস্পরিক যে একটা সম্পর্ক, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার ফ্যামিলিতে আমরা যে চেষ্টা করি যে আমরা চাই সবাই বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকি, হাসি ঠাট্টা পর্যন্ত আমাদের হয় ছেলে মেয়েদের সঙ্গে, বাট একটা লিমিট পর্যন্ত অবশ্যই। আমাদের যে কোনো পারিবারিক ডিসিশন নেওয়ার আগে আমরা সবাই একই সঙ্গে বসে, আমার ছেলেমেয়েরা সবাই বড়ো হয়ে গেছে, আমরা মতামত নিয়ে চেষ্টা করি যে সবাই একটা কনসেনসাসে পৌঁছে সেই ডিসিশনটা নিতে, তাহলে আমার মনে হয় সেটা ভালো হয়। যদি কারো কোনো মতামত পছন্দনীয় না হয়, তাহলে তাকে স্নাপ করে বসে দেওয়ার কোনো কারণ নাই। তাকে আমরা চেষ্টা করি বোঝানোর জন্য, তুমি যেটা বললা সেটা এই কারণে ঠিক না, এই হলে ভালো হয়। তখন দেখা যায় যে সে তার মত চেঞ্জ করে এবং একটা কনসেন্সাসে পৌঁছি। আমরা চেষ্টা করি একজনকে মতামতকে সম্পূর্ণ শ্রদ্ধা জানাতে, ছোট হোক বড় হোক যেই হোক না কেন। আমার আসলে বলার আর কিছু না, সব কিছু ডক্টর মেহতাব বলে দিয়েছেন। এই কথাগুলি আমি চেষ্টা করি ফলো করতে, এবং আমার মনে হয় যে এটা ছাড়া কোনো গতি নেই একটা সুসম্পর্ক বজায় রাখার এবং বন্ধন দৃঢ় করার। একটা খুব সুন্দর পয়েন্ট উনি বলেছেন যে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, পরিবারের মধ্যে একটা ডেমোক্রেসি থাকতে হবে, তা না হলে আমরা বাইরে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারবো না। গণতান্ত্রিক একটা পরিবেশ চাপিয়ে দিলে ঠিক একদম ঠিক না। এই জন্যই আমরা চেষ্টা করি একসঙ্গে করতে। আরেকটা জিনিস আমি মনে করি যে ছেলে মেয়ে হোক বা মা বাবা হোক বা নাতি নাতনি হোক, হোয়াট এভার, প্রত্যেকের শ্রদ্ধাবোধ থাকা উচিত এবং থাকতেই হবে।
তা না হলে পরিবেশটা সুন্দর হবে না। তো আমি এই সব জিনিসগুলি চেষ্টা করি করতে, এবং আরেকটা জিনিস মনে করি যে আমি যে জিনিসটা বলবো সেটা আমি নিজে যদি ফলো না করি তাহলে সেটা ফলোড হবে না, ওটা একটা হিপোক্রেসি হয়ে যাবে। আমি নিজে ফলো করি না, অথচ আমি বলছি তুমি এটা করো, ওটা এটা ভালো হবে, এটা খারাপ হবে, অথচ আমি নিজে সেটা ফলো করছি। আমরাই রোল মডেল হব। এক্স্যাক্টলি পার্সোনাল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে ছেলে মেয়েদেরকে যে এটা করলে ভালো হয়। যেমন যে পরিবারে আপনি আমার সঙ্গে একমত হবেন, যে পরিবারে দেখবেন যে বড়রা নামাজ পড়ছেন, অটোমেটিক্যালি সেটা কিন্তু ফলোড হয় বাচ্চাদের মধ্যে, একটা আকৃষ্ট করে যে না আব্বা আমার নামাজ পড়ছেন, আমি পড়বো না কেন। এই জন্য জিনিসগুলি আমি ফলো করছি। ওই রোল মডেলের কথা যেটা বললো সেটা সেখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আর সবসময় নির্দেশ আদেশ এই জিনিসগুলো খুব বেশি কাজ করে না। আদেশ নির্দেশগুলো আসে প্রধানত আমার অবস্থান থেকে, অর্থাৎ যার পুরাতন ওয়ান আপ যেটা উপরের জেনারেশন থেকে এই আদেশ নির্দেশগুলো আসে, তারা যদি নিচের লেভেলের অবস্থাটা বুঝতে পারে তাহলে এটা খুব ভালো হয় আর কি। ধন্যবাদ আপনাকে। আমি এবার যাচ্ছি আরেকজন সফল পিতা, এই যুগেরই অবশ্য অনেক তরুণ পিতা, জনাব আহসান খান চৌধুরী। আপনিও তো এখন নতুন সংসার শুরু করেছেন, অনেকদিন হয়ে গেল, এবং আমরা আশা করি যে আপনার পারিবারিক বন্ধনটাও যথেষ্ট দৃঢ়। আপনি কি আমাদের বলবেন যে পারিবারিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে আপনি বর্তমান প্রজন্মকে কি উপদেশ দিতে চান? আপনি আমাকে সফল পিতা আকারে আখ্যা দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। বাট আমার মনে হয় স্বভাবতই আসলে পিতা একটু প্রথমে হচ্ছে কি সন্তান আগে, লাইক সে দ্যাট যদি ভালো সন্তান হওয়া যায় আমার মনে হয় তাহলে কিন্তু ভালো পিতা হওয়াটাও কিন্তু সহজ হয়ে যায়। এবং আমার মনে হয় সফলতার সবচেয়ে বড় ভিত্তি হলো বন্ধুত্ব। আসলে যদি বন্ধন কিন্তু বন্ধুত্বের পরবর্তী ধাপ বলে আমি মনে করি। আমার মনে হয় যে যদি আমার বাবা আমার খুব ভালো বন্ধু, আমার বাবার সাথে বাবা আমাকে বড় করেছেন, তারপরে আমার কর্মজীবনে আমার বাবার সাথে অনেক বিরাট একটা সময় কাটানোর সুযোগ হয়েছে। আমি বাবার সাথে গত 20 বছর ধরে ব্যবসা কাজের সাথে জড়িত আছি। তো আমার মনে হয় যদি বন্ধুত্বটা ভালো থাকে এবং যদি পরিবারের একে অপরের সঙ্গটা যদি আমরা এনজয় করতে পারি, তাহলে আমার মনে হয় বন্ধনটা অটোমেটিক্যালি কায়েম হয়। তার পরবর্তীতে যেটা আসে, যেটা আমাদের পরিবারে আমরা খুব বেশি দেখি, সেটা হচ্ছে একত্রে সময় কাটানো। এবং যদি মানুষের মধ্যে আসলে কর্মব্যস্ততার জন্য দূরত্ব থাকাটা স্বাভাবিক হতে পারে, বাট তারপরেও আজকাল ইন্টারনেটের যুগ এসেছে, আজকাল টেলিফোনের যুগ এসেছে, আমার মনে হয় যদি যোগাযোগটা যদি রক্ষা করে চলা যায় তাহলে বোধহয় ভালো হয়। এবং সর্বোপরি কোনো রিলেশনশিপ অথবা কোনো সম্পর্ক কায়েম হওয়ার জন্য আমার মনে হয় সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে বোধহয় উৎসাহটা দরকার, আগ্রহটা দরকার, বাসনা দরকার, চিন্তা ভাবনা দরকার, যে আসলে পরিবারটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যুগ যুগ ধরে সৃষ্টি হয়ে এসেছে। এবং যদি এই সৃষ্টির মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে, এই সৃষ্টির মধ্যে যদি পরিবারকে যদি একত্রে করে রক্ষা করার যদি আগ্রহ থাকে, এবং সর্বোপরি যদি আন্ডারস্ট্যান্ডিং এর মনোভাব থাকে, এবং সর্বোপরি যদি বন্ধুত্ব করার যদি মনোভাব থাকে, আমার মনে হয় সুন্দর একটা পরিবার গঠন করাটা অত্যন্ত ব্যাপকভাবে সম্ভব বলে আমি মনে করি। খুব ভালো কথা বলেছেন। আরেকটি বিষয় আমি আপনার প্রশ্নের বক্তব্যের সূত্র ধরে বলতে চাচ্ছি, আপনি শুধু সফল পিতা নন, একজন সফল ব্যবসায়ীও। আপনি কি বলবেন যে আপনার পারিবারিক এই বন্ধন আপনার ব্যবসাকে কিভাবে সাহায্য করেছে? ব্যবসাকে সাহায্য করার জন্য ব্যাপকভাবে। আমার বাবার বয়স এখন 71 বছর। আমি যখন ব্যবসার কোনো চ্যালেঞ্জ নিয়ে অথবা আমার কর্মব্যস্ততা নিয়ে অথবা আমার কর্মজীবন নিয়ে আমি যখন আমার বাবার সাথে কোনো একটা পয়েন্ট নিয়ে ডিসকাস করি, সবসময় পরিবার থেকে যে সাপোর্টটা পাওয়া যায়, অথবা আমার ওয়াইফের সাথে যখন আমি জিনিসটা নিয়ে আলাপ করি, আমার মায়ের সাথে যখন কথা বলি, তখন কিন্তু পরিবার কিন্তু খুবই সুন্দরভাবে আপনাকে সাপোর্ট দিতে পারে, যেটা আসলে বাইরের লোকের পক্ষে হয়তো সম্ভব হয় না। এবং যত সুন্দরভাবে পরিবারের যতগুলো দিককে সাথে নিয়ে মানুষ পৃথিবীকে ফেস করার জন্য চেষ্টা করতে পারে, আমার মনে হয় খুবই সহজ হয়ে যায়। আসলে অফিসের লোকজন এক ধরনের ওয়েতে মানুষকে হেল্প করতে পারে, বাট এর পাশাপাশি আমি মনে করি পরিবার থেকে যে হেল্পটা পাওয়া যায়, এটা কিন্তু মানুষকে কিন্তু অন্তঃস্থল থেকে কিন্তু অত্যন্ত শক্ত একটা মানুষ আকারে তৈরি করতে পারে, এবং আমি এর জ্বলন্ত উদাহরণ বলে আমি নিজেকে দাবি করতে পারি। ধন্যবাদ। আসলে এটা একটা শিকড়ের মতো কাজ করে, তাই না? ভিত বা শিকড় যদি শক্ত হয় তাহলে উপরের বৃক্ষটিও শক্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমি এবার যাচ্ছি মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে। আপনার কাছে আমার বক্তব্য হচ্ছে, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি পুরো বিষয়টাকে একটু আমাদের জন্য তুলে ধরবেন, যে ইসলাম কিভাবে দেখছে এই পারিবারিক সম্প্রীতি এবং বন্ধনকে, কতটা গুরুত্ব দিচ্ছে, সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করলে আমরা উপকৃত হব। ধন্যবাদ। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা একটি মৌলিক শিক্ষা, নীতিগত শিক্ষা দান করেছেন, যেটা আমাদের পিতামাতার প্রতি আমাদের যে দায়িত্ব সেটা সম্পর্কে আমাদেরকে সচেতন করে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বাযা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে উপাস্য মানবে না, কারো উপাসনা করবে না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের উভয়ই বা তাদের একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তাহলে তাদের সাথে কখনো বেয়াদবি সুলভ আচরণ করবে না। ফালা তাকুল লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো উফ পর্যন্ত বিরক্তি স্বরে বলবে না, আর তাদেরকে কখনো ধমকের সুরে কথা বলবে না তাদের সাথে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানসূচক বাক্য আদায় করবে, অর্থাৎ তাদের প্রতি সম্মান দেখিয়ে কথা বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতে ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং সবসময় তোমার যে রহমতের বাহু প্রসারিত করবে, কোমল বাহু, দয়া এবং কৃপার বাহু তাদের জন্য প্রসারিত রাখবে, উদার বাহু তাদের জন্য প্রসারিত রাখবে, আর তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করবে, রাব্বিরহামহুমা, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক প্রভু, তাদের প্রতি ঠিক সেভাবেই দয়ার আচরণ করো, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে শৈশবে তারা আমার সাথে আমাকে লালন পালন করেছেন উত্তমভাবে দয়া এবং কৃপার সাথে। এটা একটি মৌলিক শিক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মারা গেছেন, একজন তার জন্মের আগে, একজন তার শৈশবে, একেবারে শৈশবে, কিন্তু তাকে সম্বোধন করে এই শিক্ষা দেওয়ার অর্থ হলো তার অনুসারী জাতি মুসলমানদের প্রত্যেক সদস্য তারা যেন এটা স্মরণ রাখে যে আমাদের পিতামাতার প্রতি আমাদের কর্তব্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য এই কথাটা প্রফেসর মাহতাব বলছিলেন যে পিতামাতার প্রতি দায় দায়িত্ব যেটা আছে, এখানে সাইকোলজিক্যাল একটা জিনিস আছে, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে শৈশবে তারা আমাকে লালন করেছেন। এখন প্রত্যেক শিশু জানে, প্রত্যেক সন্তান জানে পিতামাতা তার জন্য কি করেছেন। যতক্ষণ পর্যন্ত এই কথাটা আমরা জানি, এই সত্যটা আমরা জানি যে আমার পিতা, আমার মাতা আমার জন্য কি কষ্টটা করেছেন, সেই মুহূর্তে সে বিগলিত চিত্তে দোয়াও করতে জানে এবং নিজেকে সম্বরণ করতে শিখে। যত বড়ই হই আমরা বাহ্যিকভাবে, সামাজিকভাবে আর নিজের পেশাগত জীবনে, কিন্তু পিতা এবং মাতার সামনে নত থাকতে হয়, কেননা আমি কিছুই ছিলাম না যখন তারা আমার জন্য সব করেছেন। যেন খোদার এক প্রতিবিম্ব হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন আমাদের সামনে, স্মরণ করানোর জন্য যে দেখো মানুষ হিসাবে যদি তারা এত করতে পারে তাহলে আমি কত মহান। তাদের দিকে তাকিয়ে আমার সম্বন্ধে একটা কল্পনা তুমি করতে পারো। এই যে মৌলিক যে কথাটা, এটা আমাদেরকে, অর্থাৎ একটি প্রজন্মকে তার পূর্ববর্তী প্রজন্মের সাথে বেঁধে দেয়, এবং এই ব্যাপারে ইসলাম ধর্ম সবার সাথে একমত যে পরিবার সমাজের সবচেয়ে মৌলিক ইট বা ইউনিট, এটা যদি ঠিক রাখা যায় তাহলে আলটিমেটলি পুরো সমাজটা সুন্দর এবং সাবলীল হতে পারে। এই যে পারিবারিক বন্ধন, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, এটা একটা সারা জীবনের শিক্ষা, যত বড়ই হয় না কেন একটা বাচ্চা, একটা শিশু, একটা সন্তান। এটা হচ্ছে একটা দিক। কোরআন শরীফ আরেক ধাপ এগিয়ে আমাদেরকে শিক্ষা দেয় যে আমি যে শিক্ষাটা দিলাম এটা কি আমার প্রিয় বান্দারা অবলম্বন করেছেন। আনাচে কানাচে কোরআন শরীফের ইঙ্গিত ইশারা বিদ্যমান যে নবী রাসূলরা তাদের পরিবারকে কতটুকু ভালোবাসতেন এবং তার সন্তান তাদেরকে কিভাবে ভালোবাসত। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সূরা সাফাতের মধ্যে আছে, যেখানে কুরবানি করার ঘটনার উল্লেখ আছে। সেখানে তিনি তার ছেলে যখন তার সাথে দৌড়ানোর বয়সে, অর্থাৎ তাকে বুঝার বয়সে, তার বিষয়টা অনুধাবন করার বয়সে উপনীত হয়েছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম তাকে সম্বোধন করে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, হে আমার, বাংলাতে যদি এখন প্রচলিত শব্দ ব্যবহার করে আব্বু, আদর করে যেভাবে ডাকেন, ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলেন নাই, ইয়া বুনাইয়া মানে হে আমার শিশু সন্তান, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, আমি তোমাকে জবাই করছি, এটা আমি স্বপ্নে দেখি, বলো তোমার কি রায়। এইখানে এসে একটা ছেলেকে উনি একটা বড় কথা বলতে যাচ্ছেন, কিন্তু তার আগে তাকে প্রস্তুত করেছেন, তার সাথে সম্পর্ক গড়েছেন, তার সাথে ভালোবাসার নিবিড় সম্পর্ক রচিত হয়েছে। এই কথাটা তিনি বুঝিয়ে দিচ্ছেন। যখন তিনি উত্তর দিচ্ছেন বাবাকে, হযরত ইসমাইল আলাইহিস সালাম,
তখনও তিনি বলছেন ইয়া আবাতে ফাল মা তুমার, হে আমার প্রিয় পিতা, হে আমার আদরের পিতা, হে আমার সবচেয়ে কাছের মানুষ। ইয়া আবাতে, ইয়া আবি বলেন নাই, ইয়া আবাতে হচ্ছে আরবি ভাষায় আদরের শব্দ। ইয়া আবাতে ফাল মা তুমার, অতএব বোঝা যাচ্ছে অনেক কঠিন বিষয় আলোচনা করা যায়, অনেক কঠিন বিষয়ের সম্মুখীন হয় একটা পরিবার, কিন্তু যদি সম্পর্ক নিবিড় হয় এবং আদর ভালোবাসা সোহাগের সম্পর্ক থাকে, তাহলে যে কোনো সমস্যার সমাধান সহজ হয় এবং একে অপরকে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ সৃষ্টি হয় না। আপনি বলেছেন বিষয়টা খোলাসাভাবে বলেন, আমি আর অল্প একটু সময় নেব এর পরের প্রজন্মের বিষয়টা কথা বলার জন্য। কোরআন শরীফে সূরা ফুরকানে আল্লাহ তাআলা পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন, পরবর্তী প্রজন্মের প্রতি দায় দায়িত্ব পিতামাতাকে শিখাচ্ছেন। বলছেন মুমিন তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, রহমান খুদার প্রিয় বান্দা তারা যারা দোয়া করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমাদের আল্লাহর প্রতিপালক প্রভু, আমাদেরকে দান করো আমাদের জীবন সঙ্গীদের মাঝ থেকে। এখানে স্ত্রীরা তাদের স্বামীদের জন্য দোয়া করছেন, স্বামীরা তাদের স্ত্রীদের জন্য দোয়া করছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং আমাদের বংশধরদের মাঝ থেকে। কুররাতা আয়ুনিন, আমাদের চোখের স্নিগ্ধতার কারণ, আমাদের চোখের মনি দান করো আমাদের সন্তানদের মাঝ থেকে, যাদেরকে দেখে আমাদের প্রাণ জুড়ায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং হে আল্লাহ শত দুর্বলতা সত্ত্বেও এতটুকু তাকওয়া দান করো যেন আমাদেরকে অনুসরণ করে তারা সফল হতে পারে, আমরা যেন বিফল না হই পিতামাতা হিসাবে। এই যে দায় দায়িত্ব সন্তান হিসাবে পিতামাতার প্রতি এবং পিতামাতা হিসাবে সন্তানদের প্রতি, এটা ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষার একটি বৈশিষ্ট্য। ধন্যবাদ আপনাকে। সুধীবৃন্দ, আমরা এতক্ষণ ইসলামের দৃষ্টিভঙ্গিতেও আলোচনাটি শুনলাম। আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কিভাবে পরিবার চালাতে হবে, পারিবারিক সম্প্রীতি কিভাবে থাকতে হবে সে বিষয়ে যথেষ্ট দিক নির্দেশনা কোরআন শরীফে রয়েছে এবং নবী রাসূলদের আচার আচরণ, তাদের সুন্নতের মধ্যে সেই জিনিসটি আছে। আমাদের আলোচনা চলবে, আমরা আপাতত আরেকটা ব্রেক নেব। এই ব্রেকের পরে আমরা আবার পুনরায় এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনার আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। মুসলিম টেলিভিশন আহমদিয়া ইন্টারন্যাশনাল অহরাত্র অবিরাম বিশ্বব্যাপী খাঁটি ইসলামের শিক্ষা প্রচার করে চলেছে। এমটিএ ইন্টারন্যাশনাল বাংলা সহ বিভিন্ন ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এই চ্যানেল শিক্ষামূলক, স্বাস্থ্য বিষয়ক ও পরিচ্ছন্ন সামাজিক অনুষ্ঠান উপস্থাপন করে থাকে। এমটিএ আপনার নিজস্ব টিভি চ্যানেল। হযরত ইমাম মাহদী ও মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমি সমস্ত মুসলমান, খ্রিস্টান, হিন্দু ও আর্য সমাজীদের কাছে এই কথা প্রকাশ করছি, পৃথিবীতে কেউ আমার শত্রু নয়। এক মমতাময়ী মা তার নিজ সন্তানদের যেমন ভালোবাসেন, আমি মানব জাতিকে তেমনি ভাবে ভালোবাসি, বরং এর চেয়েও বেশি। আমি কেবল সেসব মিথ্যা বিশ্বাসের শত্রু যা দ্বারা সত্যের বিনাশ ঘটে। মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ আমার কর্তব্য, আর মিথ্যা, শিরক, অনাচার আর প্রত্যেক প্রকার অপকর্ম, অন্যায় ও অসদাচরণের প্রতি বিরক্তি প্রকাশ আমার নীতি। আরবাইন পুস্তক নাম্বার 1 পৃষ্ঠা 2। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম একক এবং যৌথ পরিবার নিয়ে এবং তার সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা আবার প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমরা মনে হয় যে আলোচকদের কাছ থেকে যে বক্তব্য পেয়েছি তার প্রেক্ষিতে এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের এই প্রজন্মের, যাদের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান, তারা কি ভাবছে তাদের কাছে থেকে আমরা প্রশ্ন আহ্বান করব। আমার সামনে যারা বসে আছে আমি তাদেরকে বলবো যে এখানে এবং ভেতরে পর্দার আড়ালে যে সমস্ত মেয়েরা বসে আছে তাদেরকে বলবো তাদের প্রশ্ন তৈরি করার জন্য। এবং আপনারা কে প্রশ্ন করতে চান প্রথমে আপনার পরিচয় দেবেন, পরিচয় দিয়ে প্যানেলের কাছে প্রশ্ন করতে পারেন অথবা কোনো ব্যক্তির কাছে প্রশ্ন করতে পারেন। আমি হাসান মোহাম্মদ মিনহাজুর রহমান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 3rd ইয়ারের স্টুডেন্ট। আমার প্রশ্ন প্রফেসর মেহতাবের কাছে, যে সচরাচর দেখা যায় যে ছেলেমেয়েরা যখন বিয়ের পর পারিবারিক বন্ধনটা কিছুটা দুর্বল হয়ে যায় কিংবা তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এই প্রবণতা সৃষ্টির কারণ কি এবং এই প্রবণতা কিভাবে দূর করা যাবে? ছেলেরা
হ্যাঁ, এই কথাগুলো কিন্তু এসছে আমাদের আমাদের যে বিভিন্ন ক্লিপিংয়ে যে আমরা বক্তব্যগুলো পেলাম, যে আসলে জীবনে একটা পরিবর্তন তো আসে, তাই না? একটি ছেলে আরেকটি মেয়েকে তার জীবনসঙ্গী করে, তখন কিন্তু ওই দুজনের মতামতগুলো আবার গুরুত্ব পেতে শুরু করে। হ্যাঁ, তো সেখানে মেয়েটিও তার মতো করে চায় সব কিছু, ছেলেটি তখন একটি বিপদে পড়ে যায়। আসলে যেটা হয়, ছেলেদের চ্যালেঞ্জ আর মেয়েদের চ্যালেঞ্জ কিন্তু একরকম না পরিবারে। একটি ছেলে কিন্তু তার পরিবারে থেকে যাচ্ছে, আরেকটি মেয়ে তার কাছে আসছে, আর একটি মেয়ে, ওই পরিবারের একটি মেয়ে কিন্তু আরেকটি পরিবারে চলে যাচ্ছে, তাই না? তো সেখানে একটা ছেলে যেভাবে চ্যালেঞ্জটা মুখোমুখি হয়, একটা মেয়ে কিন্তু আরেকভাবে হয়, তাই না? আমি সেটাই বলতে চাইছি যে ছেলেটির যে অসুবিধাটা বোধ করে, সে তার বাবা মায়ের, এই যে আমাদের রিক্সা চালক একজন কি সুন্দর করে বলছিলেন যে ছেলের বউ এসে গেলে যে তখন ছেলে চাইলেও দিতে পারছে না। আসলে সম্পদের অফুরন্ত সম্পদ তো কারো কাছে নেই, ও তখন একটু বিপদে পড়ে যায় যে ও কি করে ভাগাভাগিটা করবে। মানে এসব প্রসঙ্গ নিয়ে কিন্তু প্রচুর আমার কাছে কেস আসে যে ছেলে তার বউয়ের কথা শুনবে না মা বাবার কথা শুনবে, সে কিন্তু একটা ভীষণ মাঝ পথে পড়ে যাচ্ছে আর কি, মাঝখানে পড়ে যাচ্ছে, হ্যাঁ, দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এবং যেহেতু তার কাছে অফুরন্ত সম্পদ নেই, সে হয়তো খাবারটা দিতে পারছে কিন্তু চিকিৎসা করানোর টাকা তার কাছে নেই, তার হয়তো ছেলের স্কুলের বেতনও দিতে হচ্ছে তখন। এই যে একটা টানা পড়েন, এটা কিন্তু একটা ছেলের চ্যালেঞ্জ। তো আমি ঠিক বলবো না যে ওরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ওরা আসলে একটু ধাক্কা খায়, সেটার জন্য একটু সময় লাগে আসলে সেই ধাক্কাটা থেকে বেরিয়ে আসতে। আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটা মনে করছি না, হতে পারে যে তারা যখন খুব বেশি টানাপোড়েনে পড়ে যায় তখন হয়তো তারা পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা শহরের জীবনে দেখতে পাচ্ছি যে বাবা মার পরিবার থেকে ছেলেটি তার স্ত্রী নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। যখন টানাপোড়েনটা ওই পর্যায়ে চলে যায়, তিক্ততার পর্যায়ে চলে যায়, তখন তারা মনে করে যে, যেমন একটি ছেলে বলছিল যে দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে, হয়তো সেই উদ্দেশ্য নিয়ে তারা বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু ডেফিনেটলি মা বাবার সাথে সম্পর্ক এটা থাকতেই হবে, এটা কোনো দিনও বিচ্ছিন্ন হবার নয়, এটা একটা স্বতঃসিদ্ধ সম্পর্ক। আর মেয়েটির ব্যাপারে যেটা হয় যে মেয়েটির তো ছোটোবেলা থেকেই মেয়েটিকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এই বাড়িটি তোমার নয়, তাই না? ও কিন্তু শেকড় নেই, মেয়েদের কিন্তু শেকড়হীনভাবে বড় হয় আমি মনে করি আমাদের সমাজে, যেটা যে ওর যে ঘরটা, এটা ওর ঘর না, এখান থেকে ওকে চলে যেতে হবে। এটা কিন্তু ছোটোবেলাতেই কিন্তু তার মাথায় একটা নিরাপত্তাহীনতা তৈরি করে দেওয়া হয়। এটা সামাজিক ব্যবস্থা, আমাদের কিছু করার নেই এটার ব্যাপারে। আমাদের যেহেতু সম্পত্তির অধিকারও আমরা জানি যে কিভাবে হয়, তো এখানে মেয়েটি কিন্তু ছোটোবেলা থেকে ওই ঘরটা ওর ঘর না, ও তখন আরেকটা ঘরে যাবার স্বপ্ন দেখতে থাকে, কিন্তু সেখানে গিয়েও সে কিন্তু অনেক সময় লাগে তার ওই ঘরটিকে আপন করে নিতে। কাজে একটি মেয়ের চ্যালেঞ্জ কিন্তু একদমই আলাদা। তো মেয়েকে তো বিচ্ছিন্ন হবার জন্যই তৈরি করা হচ্ছে, কাজে ছেলে আর মেয়ের বিচ্ছিন্নতা কিন্তু ভিন্নভাবে ঘটছে আর কি। হ্যাঁ, এবং আমি মনে করি যে যদি মেয়েরা দুটো ঘরকেই খুব সুন্দর করে মানিয়ে নিতে পারে দুটো ঘরে, এবং মেয়ে চলে যাবে বলে যে ঘরটা ওর নয়, সেটা যদি মা বাবা খুব সুন্দর করে তাকে বলতে পারেন যে তুমি যখনই ফিরে আসবে তোমার ঘর তোমারই, এই জায়গাটা সবসময় তোমার জন্য নিশ্চিত থাকবে, তাহলে কিন্তু ওর মধ্যে নিরাপত্তা বোধটা অনেক বাড়তে পারে বলে আমার ধারণা। খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন। আমি এবার একটা প্রশ্ন মেয়েদের দিক থেকে নিচ্ছি। মেয়েদের দিক থেকে কে প্রশ্ন করতে চাচ্ছেন? আপনাদের কে প্রশ্ন করবে? আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে। আসসালামু আলাইকুম, আমি সামিয়া আক্তার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। বর্তমানে আমি একটা প্রিন্টিং কোম্পানিতে অফিসার হিসেবে জয়েন করেছি। তো আমার একটা কোশ্চেন ছিল, প্যানেলের কাছে আমি কোশ্চেন রাখতে চাচ্ছি। আমরা দেখলাম একটু আগে সবাই সাক্ষাৎকারে বলল যে বিয়ের পরে ছেলেরা শুধু বউদের নিয়ে ব্যস্ত থাকে বা এরকম। তো এই ক্ষেত্রে কি শুধু এটা মানে বউদেরই দোষ, নাকি ছেলেদেরও এখানে কোনো ফল্ট আছে? আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা মেয়ে যদি শ্বশুর শাশুড়ির প্রতি ভালো আচরণ করে বা শ্বশুর বাড়ির দিকে খুব টান থাকে, তাহলে আমরা সেই মেয়েটাকে বলি সংসারিক। কিন্তু একটা ছেলের যদি শ্বশুর বাড়ির প্রতি কিছু দায়িত্ব পালন করতে চায়, তখন অন্যরকম একটা মানে কোশ্চেন চলে, মানে বলা হয় যে ছেলেটা শ্বশুর বাড়ির দিকে ঘেঁষে যাচ্ছে। একই জিনিস দুইজন মানুষ করতেছে, তো সেখানে ডিফারেন্সটা কি, যে দুইজন একই কাজ করাতে একজন ভালো হলো বা একজন খারাপ হলো? আর এরকম যদি প্রবলেমগুলো হয় আমাদের ক্ষেত্রে, আমরা যখন ভবিষ্যতে এরকম সমস্যা হবে কোনো পরিবার থেকে বিয়ের পরে, সেক্ষেত্রে একটা মেয়ের কি করণীয় বা ওই ছেলের পরিবারের কি করণীয়, সেটা আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি প্রথমে ইয়েকে জিজ্ঞেস করছি, হাসান খান চৌধুরীকে, আপনার, তারপরে আমি ডক্টর মেহতাবের কাছে। আমার কয়েকটা জিনিসের ধারণা হয় আর কি, বিকজ আমার আসলে একটা জীবনের একটা ক্ষুদ্র সময় আমার
উন্নত বিশ্বে কাটানোর সুযোগ হয়েছিল। নর্থ আমেরিকায় ছিলাম কিছু সময়, এবং আসলে অনেক জিনিস কিন্তু কালচারালি আসে আর কি জিনিসটা, বিকজ আমরা যারা সমাজে থাকি আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কালচার দিয়ে কিন্তু ইনফ্লুয়েন্স হই আর কি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা দিয়ে কিন্তু আমরা ইনফ্লুয়েন্স হই। বাট আমার মনে হয় যদি যোগাযোগটা যদি ঠিক থাকে এবং যদি একে অপরের মধ্যে যদি কমিউনিকেশনটা যদি প্রপার থাকে এবং যদি প্রত্যেককে তার অবস্থানের জন্য মূল্যায়ন দেওয়ার যদি মানসিকতাটা থাকে, আমার মনে হয় সম্পর্কটা খুব ভালো থাকে। আরেকটা জিনিস যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং জিনিস যেটা আকারে মনে হচ্ছে, আমার মনে হয় কি যৌথ পরিবার আর পারিবারিক বন্ধন, আমার মনে হয় এই কথা দুইটা কিন্তু একত্রে করে দেখা বোধহয় ঠিক না। আমার মনে হয় পারিবারিক বন্ধন আমরা কিন্তু সবসময় একমত হতে পারি যে পারিবারিক বন্ধনের ব্যাপারে কিন্তু কোনো রকম প্রশ্ন থাকা ঠিক না, বিকজ পারিবারিক বন্ধন অবশ্যই ইম্পর্টেন্ট। আর যৌথ পরিবারের ব্যাপারে এটা আমার মনে হয় পরিবারের উপর ডিপেন্ড করছে যে আসলে পরিবারের সকলে কি একত্রে থাকা সম্ভব, আমাদের যে ঘরটা আছে এখানে কি একত্রে থাকা সম্ভব। আর একে অপরের সাথে রিলেশনশিপের ব্যাপারে যে কথাটা হলো যে মানে ছেলের পরিবার মেয়ের পরিবার, ছেলের পরিবারের ব্যবহার মেয়ের পরিবারের ব্যবহার, আমার মনে হয় যে পরিবারের ছেলেও আছে মেয়েও আছে তাদের পক্ষে বোধহয় এই জিনিসগুলো বোঝাটা খুবই সম্ভব হয়, খুবই সহজ হয়। আমার মনে হয় যে যদি একে অপরের মধ্যে যদি ভালো যোগাযোগ থাকে এবং যদি আন্ডারস্ট্যান্ডিং এর মনোভাব যদি ভালো থাকে এবং সর্বোপরি যদি একটা সুন্দর মনোভাব অথবা সুন্দর সমাজ গঠনের যদি মানসিক বাসনা থাকে, আমার মনে হয় এই ধরনের অনেক সমস্যার বোধহয় সমাধান করা বোধহয় সম্ভব। ধন্যবাদ। ডক্টর মেহতাব, আপনি কি বলবেন এই প্রশ্নটি? বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে যে একই আচরণ দুইজন করলে দুই রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সমাজে। সেটাই ও প্রথমে করেছিল যে মেয়েটি শুধু মানিয়ে নেবে কিনা, এখানে মেয়েটার কাছ থেকে প্রত্যাশাগুলো থাকে। আমি সেখানে বলবো যে আসলে যে মেয়েটি নতুন করে একটি ঘরে যাচ্ছে সেখানে কিন্তু যারা ওই ঘরে আগে থেকে বাস করছিল তাদের কিন্তু বিরাট একটা দায়িত্ব হচ্ছে মেয়েটিকে আপন করে নেওয়া। এই যে আমরা একটা শুনি না যে শাশুড়ি বউয়ের একটা যুদ্ধ পরিবারের মধ্যে, এটা কিন্তু খুবই কমন বাংলাদেশে। তো এটা আমার মনে হয় পশ্চিমের সমাজেও কিছুটা আছে, কম আছে, কিন্তু আমাদের এখানে খুব প্রকটভাবে আছে। সেটা আমি এই কেসগুলো ডিল করি বলে বলছি। তো এই যে একটি মেয়ে আমার বাড়িতে এসছে, আমরা কিন্তু ভীষণ আশা করি যে মেয়েটি আমাদের সব বুঝে নেবে, আমাদের সবার মনটা বুঝে সেভাবে চলবে, আমাদের বাড়ির কালচারটাও আয়ত্তে নিয়ে আসবে। কিন্তু ওই মেয়েটিকে কিন্তু শেখাতে হবে, যেমন এখানে বলেছে একটি মেয়ে, আমাদের যখন দর্শকরা বিভিন্ন ক্লিপিংয়ে আমার কথাগুলো শুনছিলাম, সেখানে বলেছে যে আমাকে কিন্তু বলে দিতে হবে যে আমাকে কি কি করণীয় আমার সেই বাড়িটিতে, কারণ ওই বাড়ির সংস্কৃতিতে তার একদম অচেনা। হ্যাঁ, তো মেয়েটিকে মানিয়ে নেবার জন্য প্রত্যেকটি মানুষের কিন্তু সাহায্য করা উচিত। যেহেতু সামাজিক এই ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি যে মেয়েরাই শ্বশুর বাড়িতে যাবে, ছেলেরা শ্বশুর বাড়িতে যাবে না, তো সেই জন্যই মেয়েটিকে কিন্তু খুব সুন্দর করে গ্রহণ করে নিলে ওই মেয়েটি আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর করে ওখানে অ্যাডজাস্ট করে ফেলে আস্তে আস্তে। আর জেন্ডার ইস্যুর যে ব্যাপারটা, এটা কিন্তু একটা বিলিফ সিস্টেম, একটা সমাজের একটা বিশ্বাস যে ছেলে যখন শ্বশুর বাড়ির জন্য বেশি দায়িত্ব পালন করতে চাইছে তখন মনে হচ্ছে যে ছেলে বোধহয় পর হয়ে গেল, যে ছেলের বাড়িরই থাকবে, সে কখনো আরেকটি ফ্যামিলির জন্য তেমন আপন হতে পারবে না। এটা আমাদের একটা বিশ্বাস মনে হয় আমরা ভেতরে ঢুকিয়ে ফেলেছি। তো এটা খুব পিওরলি ইটস এ জেন্ডার ইস্যু, কিন্তু আমরা এখান থেকে যদি বেরিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয়। কারণ একটি মেয়ে ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেছে, ও একটা কাজ করছে, কাজে ওই মেয়েটির মূল্য কিন্তু একটু কম নয়, সেও কিন্তু চাইবে তার বাবা মার জন্য কিছু করতে। মেয়েটিরও তো দায়িত্ব আছে তার বাবা মার প্রতি, এখানে তার স্বামী যদি তার কাঁধে কাঁধ মিলিয়ে একটু দায়িত্ব পালন করে তার বাবা মার প্রতি, এর চেয়ে ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। আমি বলবো সমাজের এই মনোভাবটা পরিবর্তন করা উচিত যে একটি মেয়েরও তার বাবা মার প্রতি সারা জীবন দায়িত্ব পালন করার অধিকার আছে এবং সেটাকে খুব সুদৃষ্টিতে দেখতে হবে জিনিসটা। ধন্যবাদ। আসলে এটা পারিবারিক বন্ধনটা শুধু পরিবারের উপরেই নয়, সমাজের চিন্তা চেতনার উপরেও নির্ভর করে, সামাজিক পরিবর্তনটাও। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন নিয়ে নেই এখানে ছেলেদের মধ্যে। আমি নিয়ামতুদ্দিন, জগন্নাথ ইউনিভার্সিটিতে MBA লাস্ট সেমিস্টারে আছি। একক পরিবার বা যৌথ পরিবারের মধ্যে কোন জিনিসটা বেছে নেওয়া উচিত, বা একক পরিবার বেছে নিলেও সেক্ষেত্রে বাবা মার প্রতি দায়িত্বটা কতটুকু হওয়া উচিত, অথবা যৌথ পরিবারে থাকলেও মানে সমস্যা থেকে কিভাবে মানে দূরে থাকা যায় সেই বিষয়গুলি নিয়ে একটু মানে প্রশ্ন করতে চাচ্ছি। ধন্যবাদ। প্রশ্নের উত্তরটা আমি প্রথমে আওয়াল সাহেব আপনি একটু বলবেন। প্রথম উত্তর হবে নীতিগতভাবে কোরআন শরীফ বলেছে লা জুনাহা আলাইকুম আন তাকুলু জামিআন আও আশতাতা, তোমরা যদি একত্রে বসে খাও অর্থাৎ যৌথ সংসারে জীবন কাটাও তাতেও কোনো পাপ নেই, আর যদি পৃথক করে নাও তাতেও কোনো পাপ নেই। ধরেন আমি একটা কলেজের প্রভাষক হিসাবে কাজ করছি, আমার বদলি হয়ে গেল সিলেটে,
আমার বাড়ি বরিশালে। তাহলে আমি প্রভাষক হিসাবে চলে গেলাম সিলেটে এবং সেখানে আমি খুব সফল জীবন কাটালাম। কোনো মতে আমার ওখান থেকে বদলি হবে না, আমাকে ওখানেই বসতি স্থাপন করতে হলো এবং আমার মূল পরিবার রয়ে গেল বরিশালে। তাহলে কি এটা ইসলাম সম্মত নয়? 100 বার। 30 বছর আমি ওখানে কাটানোর পর দেখতে পেলাম যে আমার ছেলেরাও বড় হয়েছে, সেখানেই সিলেটি মেয়ে বিয়ে করছে, সেখানেই সিলেটি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। আমি বরিশাল থেকে গোড়া কেটে নিয়ে চলে গেলাম সিলেটে, কিন্তু এটা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইসলাম সম্পূর্ণভাবে অনুমতি দিয়েছে যে তুমি আলাদাভাবে সংসার পাততে পারো। আমি কিন্তু আমার পিতামাতার প্রতি অনীহার কারণে যাইনি সেখানে, আমার অবস্থার প্রেক্ষিতে আমি ওখানে উপস্থিত হয়েছি। কেউ ওই যে একটু আগে কথা হলো পশ্চিমা দেশে যায় পড়তে, কেউ ওখানে রয়ে যায়, এখন সেখানে সে নিজের জীবন গেথে বসে আর গেড়ে বসে। এটা একটা সিম্পল ন্যাচারাল ফেনোমেনা যেটা কাজ করে পেছনে। এই জন্য ইসলাম যেহেতু একটি আন্তর্জাতিক ধর্ম এবং তার মধ্যে অনেক বেশি ইলাস্টিসিটি আছে, অ্যাডপ্টেবল সিকোয়েন্সগুলো বলা আছে সেখানে, এই জন্য সে কখনো এরকম কড়া কোনো নির্দেশ দিতেই পারে না যেটা অ্যাডপ্টেবল নয়, মানুষ অবলম্বন করতে পারে না। এই জন্য কোরআন শরীফ পাঠে আমরা জানতে পারি যে পরিষ্কারভাবে বলা আছে তোমরা একত্র থাকলেও আপত্তি নেই আর পৃথক পৃথক থাকলেও আপত্তি নেই। যেটা মৌলিক চাহিদা এবং মৌলিক দাবি সেটা হচ্ছে তোমরা একে অপরের প্রতি যে দায়িত্ব আছে সেটা যেন অবশ্যই পালন করো। এবার মেয়েদের কাছে আমার প্রশ্ন, সেখান থেকে আপনারা কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম, আমি তানিয়া হাসান হীরা, সিএ পড়ছি ব্রিটিশ কাউন্সিল থেকে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে চমৎকার সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায়, এক্ষেত্রে সন্তানদের ভূমিকা কীরূপ হওয়া উচিত বা কি থাকবে ওদের ভূমিকা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি মনে হয় ডক্টর মেহতাব আপনি সংক্ষেপে যদি এটার উত্তরটা দেন। ও বলছে যে মানে স্বামী স্ত্রী সম্পর্কের জন্য সন্তানদের ভূমিকাটা কি? প্রথমে স্বামী স্ত্রী সম্পর্কে আসি, সেটা হচ্ছে যে যেগুলো আমি উপাদানগুলো বলেছি সবগুলো উপাদান কিন্তু উপস্থিত থাকতে হবে। যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, বিশ্বাস, একজন আরেকজনের প্রতি দায়বদ্ধতা, বন্ধুত্ব, বোঝাপড়া, এগুলো প্রত্যেকটা উপাদান যদি আমরা নিশ্চিত করতে পারি, যেমন স্বামী তার স্ত্রীর সাথে যদি খুব মানে শ্রদ্ধা ভরে আচরণ করেন, ভালোবাসা দেখান এবং তাকে মানে খুব বেশি একটা গুরুত্ব দেন, ইম্পর্টেন্স দেন এবং তাকে যথেষ্ট তাকে বন্ধুর মতন তার সাথে আচরণ করেন, স্ত্রীও কিন্তু সেটা করবে স্বামীর সাথে, তাই না? কাজে এটা কিন্তু একটা পারস্পরিক বোঝাপড়ার জায়গা এবং সেখানে এটা যখন একটা দম্পতি পালন করে এই বিষয়গুলো, স্বাভাবিকভাবে সন্তানরা কিন্তু সেগুলো দেখেই শেখে। কাজে সন্তানদের ভূমিকাটা তো ওরা বড় হলে পালন করতে পারে, ছোটবেলায় তো ভূমিকা পালন করতে পারবে না। ওরা যখন দেখবে যে বাবা মা পরস্পরের প্রতি ভীষণ শ্রদ্ধাবোধ রাখছেন, ভীষণ ভালোবাসা আছে তাদের মধ্যে, ভীষণ বিশ্বাস আছে, আস্থা আছে এবং বন্ধুর মতো আচরণ করছেন, ভালো তো বাসেনি, স্বাভাবিকভাবে সন্তানের কিন্তু সবগুলো উপাদান সে কিন্তু গ্রহণ করবে এবং সেই সন্তানটি তখন বড় হলে তারও কিন্তু একই আচরণ হবে তার স্ত্রীর প্রতি এবং সে তার বাবা মাকেও অনেক বেশি শ্রদ্ধা দেখাতে পারবে, অনেক বেশি ভালোবাসা দেখাতে পারবে। আচ্ছা, এই ব্যাপারে মারুন সাহেব আপনি কিছু বলবেন? ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সম্পর্কটাকে কি করে আরো দৃঢ় করা যায়? এটা স্বাভাবিকভাবে আকর্ষণ সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তাআলা একজন ছেলে এবং একজন মেয়ের মাঝে, এবং এটা আল্লাহ তাআলা যেহেতু স্রষ্টা এবং তিনি চান পরম্পরায় সৃষ্টি অবিচ্ছিন্ন ধারায় ক্রমধারায় চলতে থাকুক, সেজন্য তিনি এমন আকর্ষণ সৃষ্টি করেছেন যেটা কোনো মেশিন, কোনো ক্যালকুলেশন দ্বারা সাব্যস্ত হয় না। এটা এভাবে বলতে পারেন যেরকম ধনাত্মক এবং ঋণাত্মক যে ধারা আছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেজ যেটা আমরা মুভ করি একটা অপরের দিকে ধাবিত হয়, ঠিক তেমনি একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। এবং এই ধারার সূচনাতেই আল্লাহ তাআলার প্রোগ্রামটা হচ্ছে এই যেন আমরা এটাকে সুসংহত করে সামাজিকভাবে এটাকে স্বীকৃতি দানের মাধ্যমে বংশ পরিচালিত হতে থাকে, এই একটা নিশ্চয়তা যেন এখানে বিধান করা হয়। এই যে সামাজিকতার অংশটা, এটা হচ্ছে একটি সিকিউরিটি মেজার, এটা স্বামী এবং স্ত্রীর বন্ধনটি সামাজিকভাবে স্বীকৃত। কেননা ইসলাম নতুন যদি কোনো আজকে কোনো মুশরিক আজকে মুসলমান হয় তার জন্য নতুন কোনো বিয়ের কিন্তু অনুষ্ঠান হবে না। আগের থেকে যে বিয়ে ছিল সেটা সামাজিকভাবে যেহেতু স্বীকৃত ছিল, সেটা ইসলাম ধর্মেও স্বীকৃত। কোনো হিন্দু যদি আজকে মুসলমান হয় দম্পতি, তার নতুন কোনো বিয়ে পড়াতে হবে না, কেননা হিন্দু শাস্ত্র অনুযায়ী যে বিয়েটা স্বীকৃত সেটা ইসলাম ধর্মেও এসে স্বীকৃতি লাভ করে যায় যে না এরা স্বামী স্ত্রী। তাহলে দেখা যাচ্ছে সামাজিক স্বীকৃতি প্রদান করা ছেলে এবং মেয়ের জোড়া বাঁধার ভিতরে এটাই হচ্ছে বিয়ে। এর মাধ্যমে সাব্যস্ত হয় যে সন্তানের আগে থেকে তাদের মধ্যে ভালোবাসা এবং আপনত্ব রয়েছে। কোরআন শরীফে অদ্ভুত একটা
শব্দ ব্যবহার করা হয়েছে, ক্যাফা তাল্লাক তুমুহুন্না, তোমরা তাদেরকে তালাক দাও কিভাবে, ওয়াকাত আফজা বাযুকুম ইলা বাযিন, তোমরা একে অপরের সাথে একাকার হয়ে গেছো, তোমরা একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছো। এই শব্দটা অদ্ভুত একটা শব্দ, যে তোমরা একে অপরকে ভালো করে চেনো, এরপরে তোমাদের পৃথকীকরণের চিন্তা ভাবনা আসে কিভাবে মাথায়। আবগাজুল হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাকের বিষয়টি। তো সেই প্রসঙ্গে এই কথাটা বলা আছে। তাহলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা গভীরতম সম্পর্ক, যদি সন্তান নাও হয় খোদা না খাস্তা, তারপরও এই সম্পর্কটা সবচেয়ে নিবিড়। তো এইখানে সন্তানদের ভূমিকা কি হওয়া উচিত সেটা বলে দিয়েছেন। আমি মনে করি সন্তানরা আর কিছুই না, স্বামী স্ত্রীর কাছে একটা মেমোরান্ডাম দ্যাট উই লাভ ইচ আদার। আমার সন্তান আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসার একটা প্রমাণ, আমার সন্তান আমার স্বামীর প্রতি আমার ভালোবাসার একটি প্রমাণ, আমাদেরকে স্মরণ করায় যে উই বিলং টু ইচ আদার। এই যে স্ত্রী এবং স্বামীর যে সম্পর্ক, সন্তানের বিদ্যমান থাকাটাই তাদেরকে আরো বেশি শক্তিশালী করে। আর একই সাথে যদি ভালোবাসার মনোমালিন্যতা তো হবেই, কোনো কোনো জায়গায় আবদার দাবির কারণে ভুল বুঝাবুঝি হতে পারে, মান অভিমান হতেই পারে, সেখানেও সন্তানরা একটা বিরাট ভূমিকা রাখতে পারে, যেখানে মা বাবাকে জোড়া দিয়ে দেয় তারা। এবং অনেক সময় দেখবেন এটা বাহ্যিক এবং বাস্তব জীবনের অংশ, শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে হয় স্বামী তার স্ত্রীর অপরাধ ক্ষমা করে, কিংবা স্ত্রী তার স্বামীর অপরাধ ক্ষমা করে, তখন তার মধ্যে একটা দায়িত্ববোধ জাগে যে আমি যদি কোনো একটি পদক্ষেপ গ্রহণ করি তার মাসুল দিতে হবে এই সন্তানদেরকে। সেই ক্ষেত্রে গ্যারেন্টি সিগনেচার হচ্ছে সন্তানরা, যে না, এরা থাকতে আমরা এই পদক্ষেপ নিতে পারি না। আমার মনে হয় এটা সব দিক থেকেই একটা কি বলবো সেলফ সাস্টেইনড সিকিউরড সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেখানে পিতামাতাও সোজা থাকেন এবং সন্তানরাও তাদেরকে সোজা রাখতে সহায়তা করেন। আল্লাহ তাআলা আমাদের ধন্যবাদ, খুব চমৎকার ব্যাখ্যা আপনাদের কাছ থেকে এসছে। আমি আবারও মহিলাদের দিকে যাচ্ছি, প্রশ্ন করুন আপনারা। এরপরে কে প্রশ্ন রাখবেন? আসসালামু আলাইকুম, আমি ফারজানা রফিক রিফাত, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি ব্র্যাক ইউনিভার্সিটি। তো আমার প্রশ্নটা আমি প্যানেলের কাছে রাখতে চাচ্ছি যে আপনারা বলেছেন পারিবারিক বন্ধনে শ্রদ্ধার ব্যাপারটা, কিন্তু অনেক সময় বাবা মারা অনেক সময় আমাদেরকে বুঝতে চায় না, সেক্ষেত্রে বন্ধনটা অনেক সময় ভেঙে পড়ে। তখন আমাদের কি করণীয় আর বাবা মার কি করণীয় এক্ষেত্রে যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে, আমি ডক্টর মেহতাবের কাছে এই প্রশ্নটি রাখবো, কিন্তু তার আগে আমি জেনারেল মাহমুদ জামানকে জিজ্ঞেস করছি, আপনি এটাকে কিভাবে, কিছু ব্যাখ্যা আছে আপনার কাছে? না, ধন্যবাদ। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে পরস্পরের প্রতি পরস্পর যে শ্রদ্ধাবোধ, বিশ্বাস, আস্থা, সেই জিনিসগুলি না থাকলে পারিবারিক সম্পর্ক গভীর হয় না, বন্ধন দৃঢ় হয় না। এই ক্ষেত্রে ইনি যে প্রশ্নটা করলেন যে যদি সন্তানরা বুঝতে না চান, তাহলে এটা আমার মনে হয় যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। যদি কেউ কোনো পিতামাতা বুঝতে না চান, আমি আগেও বলেছি বুঝতে হবে, এবং যদি কোনো কারণে কোনো সন্তানের কোনো মতামত গ্রহণযোগ্য না হয়, তাহলে তার সঙ্গে ডিসকাস করে একটা কনসেন্সাসে আসতে হবে যে তুমি আমাকে বোঝাও আমি ভুল কিনা, যদি আমি ভুল হই আমি তোমার কথা মানব, আর আমি তোমাকে বোঝাবো তুমি ভুল কিনা, তুমি যদি ভুল হও তাহলে আমার কথা মানতে হবে। ডিফারেন্স থাকা যাবে না, আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে হবে, যাতে দুজনেই আমরা স্বীকার করলাম যে না, এই জিনিসটাই ভালো, সেটাই আমরা গ্রহণ করবো। আসলে এখানে একটা জেনারেশন গ্যাপ কাজ করে, তাই না? বয়সের কারণে, জেনারেশনের কারণে আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট থাকে। তো এটাকে কিভাবে মিনিমাইজ করা যায় বলে আপনি মনে করেন ডক্টর মেহতাব? মানে ওনার সাথে আমি খুব একমত যে কমিউনিকেশনটা যত বেশি আমরা আলোচনা করতে পারবো, মানে সন্তান অনেক সময় মন খারাপ করতে পারে, রাগ করতে পারে, কিন্তু বাবা মাকে কিন্তু এগিয়ে যেতে হবে যে তোমার মনটা খারাপ দেখছি, চলো না একটু আলাপ করি, কি নিয়ে তোমার মন খারাপ হয়েছে। আমি কিন্তু বাবা মার উপরে দায়িত্বটা বেশি দেই, যদিও সন্তানদের দায়িত্ব অবশ্যই আছে বাবা মাকে ভালোবাসা শ্রদ্ধা করা, কিন্তু আমার সন্তানের আজকে মুখটা কালো হয়ে আছে, ওর ভাবনার মধ্যে কিছু একটা অসুবিধা হচ্ছে, আমাকে কিন্তু এগিয়ে গিয়ে ওকে প্রশ্ন করতে হবে। এবং অনেক সন্তানরা আমাকে বলেছে বাবা মারা কথা বন্ধ করে দেন আমাদের উপর রাগ করে, কিন্তু আমি মনে করি এটা একদম করা যাবে না। আমাকেই কিন্তু আমার সন্তানকে মুখটা দেখেই বুঝতে হবে যে কিছু নিয়ে ওর মনটা খারাপ হয়েছে, এবং এই আলোচনাটা আমার দিক থেকে শুরু করলে স্বাভাবিকভাবে ও কিন্তু আমাকে বলবে, আমি মনে করি। ধন্যবাদ, খুবই সুন্দর বিষয়টা উঠে এসেছে যে আসলে দায়িত্বটা পিতামাতার, তাই না? যেহেতু তারা বড়, বয়সে বড়, চিন্তায় বড়, চেতনায় বড়, অভিজ্ঞতায় বড়, সে কারণেই অতএব দায়িত্বটা অভিভাবককে নিতে হবে। আমি আবার যাচ্ছি ছেলেদের দিকে, এখান থেকে কে প্রশ্ন করবেন?
আমি মাসুম আহমদ, জামিয়া আহমদিয়া বাংলাদেশের 5th ইয়ার স্টুডেন্ট। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়নশীল দেশগুলোতে তো আমরা যারা বসবাস করছি তারা পশ্চিমা বিশ্বের প্রতি বেশি ঝুঁকে পড়ছি, আমাদের চালচলন, পোশাক আশাক সব কিছুর ক্ষেত্রেই। আর পশ্চিমা দেশের দেখা যাচ্ছে যে তাদের পারিবারিক অবস্থা বেশি ভালো না, বা একসাথে থাকছে না, ছেলে মেয়ে আলাদা, মা বাবা আলাদা। তো আমরা যদি এভাবে তাদেরকে অনুসরণ করতে থাকি, তো এটা কি আমাদের পারিবারিক অবস্থাতে যে এর প্রভাব কী হবে, পশ্চিমা বিশ্বের যেই অনুসরণ, আর এভাবে যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এটার ফলাফল কী দাঁড়াবে, আর এর থেকে উত্তরণের উপায়টা কি? পশ্চিমা বিশ্বের অনুসরণ ঠিক না, এখন তো যেটা হচ্ছে গ্লোবালাইজেশন হয়ে গেছে, এখন পুরো বিশ্বটা কিন্তু একসাথে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার ঘটছে, তাই না? আমি কি করছি, কম্পিউটারে বসলে তো আমি সমস্ত পৃথিবী দেখতে পাচ্ছি, কাজে এখন আর পশ্চিম পূর্ব বলে আমার মনে হয় একটা ভীষণ রকমের একটা মিক্সচার হয়ে গেছে কিন্তু ব্যাপারটা। এটা কিন্তু হওয়াটাই স্বাভাবিক, এটা না যে আমি খুব পারছি, আমি কিন্তু চাইলেও পারবো না ওই সমস্ত প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে, তাই না? তবে অবশ্যই আমরা বলবো যে আমরা যে ইস্টার্ন কালচার যেটা আমরা বলি, যে আমাদের কিছু কিছু মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সেই জায়গাগুলো আমাদের ধ্যান ধারণা, ভাবনা চিন্তা, সেগুলো অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে। আমি মনে করি যে সাংস্কৃতিক চর্চাটা, সংস্কৃতিটা কি বলে, আমাদের সংস্কৃতির মধ্যে কি কি রয়েছে। আমি হাত দিয়ে ভাত খেতে পছন্দ করব, আমার কিন্তু কাঁটা চামচ দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, তাই না? আমি স্বাদই পাবো না খাবারের। তো কাজে আমার যদি সবাই কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, আমি কিন্তু সেখানে গিয়ে হাত দিয়ে খাই, আমি কিন্তু মনে করি এটা আমার সংস্কৃতি এবং আমি সেটাকে ভালোবেসে করছি, আমি গর্ব ভরে করছি। কাজে আমাদের কিন্তু আমাদের সংস্কৃতিকে, আমাদের ধর্মকে, আমাদের সামাজিক মূল্যবোধকে শ্রদ্ধা থাকতে হবে। গ্লোবালাইজেশন হবে, সেটা আমরা মুক্ত হতে পারবো না, কিন্তু তারপরেও আমার মধ্যে যেন কিছুটা সত্তা, আলাদা সত্তা আছে, এটার জন্য আমি গর্ববোধ করি। আমাদের যেটা হয়, আমরা পশ্চিম বিশ্বের সব কিছু নিয়ে খুব বেশি আমরা মনে করি ওরাই ভালো, ওরাই বড়, সেটা যেন আমার কখনো মনে না হয়। আমার যেটুকু আছে, আমার সত্তার মধ্যে যেটুকু আমি লালন করেছি ছোটবেলা থেকে, মূল্যবোধ, আমার সংস্কৃতি, সেটাকে নিয়ে যেন আমার মধ্যে সবসময় একটা গর্ববোধ থাকে, তাহলেই কিন্তু আমরা একটু পৃথকীকরণ করতে পারবো। আচ্ছা, সবশেষে মাওলানা সাহেব আপনি খুব সংক্ষেপে একটু বলবেন যে ইসলাম এই সংস্কৃতির মিশ্রণটাকে কিভাবে দেখে? কোরআন শরীফ কখনো এই প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে না, বলে কোরআন এমন একটি আধ্যাত্মিক জ্যোতি যেটা লা শারকিয়াতিম ওয়ালা গারবিয়া, যা প্রাচ্যেরও নয় পাশ্চাত্যেরও নয়, বরং এটা এমন একটি শিক্ষা উপস্থাপন করে যেটা মানব স্বভাব এবং মানব চরিত্র এবং মানব যেটা প্রকৃতি, সেটাকে আকর্ষণ করে। প্রাচ্যের কাছেও এটা আকর্ষণীয়, পশ্চিমাদের কাছে এটা আকর্ষণীয়। অতএব এই বিভক্তি এবং বিভাজন ইসলাম স্বীকার করে না, যে এটা পাশ্চাত্যের আমরা নিতে পারবো না, এটা প্রাচ্যের এটা আমরা নিতে পারবো না। যা উত্তম সেটাকে অবলম্বন করা ইসলামের শিক্ষা। এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ইউটা স্টেট মর্মসদের পরিচালিত, এবং মর্মসদের একটা স্লোগান, ফ্যামিলি কামস ফার্স্ট। মর্মসদের খ্রিস্টানই মনে করে না, কিন্তু তারা টিকে গেছে শুধু একটা স্লোগান দিয়ে, যে আমরা আমাদের সন্তান সন্ততি এবং বাড়ির সদস্যদেরকে সময় দিই। এমন একটা দিন তারা উদযাপন করে যেদিন সন্ধ্যার পরে টেলিফোনস রিসিভার থেকে তুলে রেখে দেয়, রিসিভারগুলো তুলে রেখে দেয়, নো টেলিফোনস, সন্তানদেরকে আজকে সময় দেব। এত বিরোধিতার মধ্যেও তারা একটি স্লোগানে নিজেদেরকে টিকিয়ে রেখেছে, মরমনস অফ ইউনাইটেড স্টেটস, যে আমরা ফ্যামিলিকে প্রাধান্য দিয়ে থাকি। এবং এটাতে সমস্ত ক্রিশ্চিয়ানসরা, অন্যান্য ক্রিশ্চিয়ানসরা কাবু হয়ে যায় তাদের সামনে, যে রাইট, তাদের মূল্যবোধ এবং ফ্যামিলি টাইজ অনেক বেশি, অনেক বাড়াবাড়িও আছে, কিন্তু তার মধ্যেও তারা একটা জিনিসকে টিকিয়ে রেখেছে। পাশ্চাত্যে আমাদের অর্থাৎ প্রাচ্যের যে মূল্যায়ন, তার মধ্যে একটি বড় মূল্যায়ন যে এরা দে আর মোর হ্যাপি ফ্যামিলি ওয়াইজ, ফ্যামিলি লাইফে তারা অনেক বেশি সাকসেসফুল এবং দে আর ভেরি মাচ ইউনাইটেড। এই জিনিসটা ওরা শিখতে আসে আমাদের কাছে। আমাদের গর্ব এটা যে আমরা এমন একটি ধর্ম অনুসরণ করি যেটা মানব স্বভাব সিদ্ধ। পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা এটা ন্যাচুরাল। সন্তান সন্ততির জন্য ভালোবাসা এবং তাদেরকে ভালো করে মানুষ করে, এটা ন্যাচুরাল। ইসলাম এই কথাটাই নার্চার করে, নতুন কোনো জিনিস শেখাচ্ছে না, কোনো কিছু ইম্পোজ করছে না, শুধু এটাকে পলিশিং করছে। বলছে সন্তান সন্ততি তোমাদেরই অংশ, কিন্তু একটু মনে রেখো ফজরের পরে তোমাদের প্রাইভেট টাইম আছে, ঈশার নামাজের পর তোমাদের প্রাইভেট টাইম আছে, জোহরের নামাজের পর তোমাদের প্রাইভেট টাইম আছে, তখন যেন অনুমতি নিয়ে বাড়িতে তোমার কক্ষে প্রবেশ করে। এটিকেটস। সন্তান সন্ততি খাবে না কেন? খাবে, 100 বার খাবে, কিন্তু ডান হাত দিয়ে খাবে, পরিষ্কার হয়ে খাবে, পবিত্র জিনিস খাবে। সমস্ত জিনিস ন্যাচুরাল, শুধুমাত্র ওটাকে চ্যানেলাইজ করা হয়েছে।
আর এটাকে বলা হয় ইসলামের বৈশিষ্ট্য এবং সৌন্দর্য। আমরা এটাতে গর্ব করতে পারি, কিন্তু কখনোই আমরা এই কথা বলবো না যে ওদের কাছে ভালো একটা জিনিস আছে পাশ্চাত্যের কাছে, আমরা সেটা অবলম্বন করবো না, এটা আমরা কখনো বলতে পারি না। যে যা কিছু ভালো সেটা আমাদের। আল হিকমত যাল্লাতুল মুমিনে, হিকমত এবং প্রজ্ঞার কথা এটা প্রত্যেক বিশ্বাসী মুমিনের হারানো সম্পদ, যেখানে পাবে কুড়িয়ে নেবে। এই জন্য তার এটা আমি নিতে পারি না, আমার এটা আমি ওকে দিব না, এটা যেন না হয়। নিব, দিব, মিলাবে, মিলবে এবং এটা সম্পদ বাড়বে ইনশাল্লাহ। এটা আমি বলে আমার কথাটা শেষ করতে চাই। ইসলাম ধর্মের ব্যাপারে আমি নিজে যে আজকে আলোচনায় অংশগ্রহণ করছিলাম, আমি কাঁপছি ভিতর থেকে। সন্তান সন্ততি এবং পরিবারকে একত্র রাখার কথা বলা সহজ, কিন্তু বাস্তবে এটা অনেক বড় কঠিন কাজ। আমি ছোটবেলায় মনে করতাম এবং হাসতাম, ভালো ব্যবহার করবে আত্মীয় স্বজনের সাথে, পিতামাতার সাথে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো আমরা করেই থাকি, এটা আবার বলার জিনিস। এখন বড় হয়েছে, এখন জানি যে এটা খুব কঠিন, আর কঠিন বলেই বলা আছে যে করতে হবে। এটাই আমাদের পরীক্ষা, যেটাতে পাশ করা আমাদের কঠিনের মধ্যে আমি সারাক্ষণ আছি। আমার কাছে সব কঠিন জিনিস নিয়ে মানুষ এবং তার একটা সমাধান দিতে হয় বা অন্তত মানুষকে বলতে। অনেক ধন্যবাদ আলোচকদের। আমরা এখান থেকে অনেকগুলো বিষয় উঠে এসেছে। শুধুমাত্র পারিবারিক বন্ধনের সূত্র ধরে আমরা বৈশ্বিক বন্ধনেও চলে গিয়েছি, এবং ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যে এই বন্ধন কত গুরুত্বপূর্ণ সেখানেও আলোচনায় এসেছে। যে প্রশ্নটি সর্বশেষ এসেছিল যে প্রাচ্য পাশ্চাত্যের যে একটা ডিভিশন, বিভাজন, এই বিভাজন ইসলাম সমর্থন করে না, এই বিভাজন মানবতা সমর্থন করে না। যে কারণে তারা অনেক দূরে চলে গিয়েছিল, তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। তারা এখন এশিয়ান কালচারকে সমর্থন দিচ্ছে। ওখানে প্রচুর লোক আছে যারা এশিয়ান ধর্মকে গ্রহণ করার চেষ্টা করছে, প্রচুর লোক আছে যারা এশিয়ান বা এই অঞ্চলের মানুষকে ভালোবাসতে শুরু করেছে। সেটা একটা পরিবর্তন তাদের মধ্যে। আমরা এখন ওইদিকে না গিয়ে আমাদের দিকে ফিরে তাকাতে পারি। আমরা ভাবতে পারি যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বিশ্বাস, আমাদের যে ধর্ম, সেটা অনেক বেশি উন্নত, অনেক বেশি ঋদ্ধ, যেটাকে আমরা অনুসরণ করতে চাই। আমার মনে হয় আমরা এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, এবং এর মাধ্যমে যদি কিছুমাত্র উপকার আমরা সবাই পাই তাহলেই আমাদের আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি। এই বলেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখানে আলোচনা করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে আলোচনায় প্রশ্ন করেছেন, ভেতরে মহিলাদের মধ্যে এবং এখানে ছেলেদের মধ্যে যে প্রশ্ন রেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুধীবৃন্দ, আপনাদেরকে আগামী প্রজন্ম ভাবনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জাগ জাগ মমিনে না, কত রব নিন্দ্রাতে, রাত পোয়ালো ফর্সা হলো, যাবে চলো জামাতি। জাগ জাগ মমিনে না, কত রব নিন্দ্রাতে, রাত পোয়ালো ফর্সা হলো, যাবে চলো জামাতি। কাক কুকিল মোরগ ডাকে, আল্লাহ ছাড়া ডাকে কাকে, মুয়াজ্জিন আজান পাকে, নামাজ ভালো ঘুম হতে। মুয়াজ্জিন আজান পাকে, নামাজ ভালো ঘুম হতে। জাগো জাগো মুমিনে না, কত রব নিন্দ্রাতে, রাত পোয়ালো ফর্সা হলো, যাবে চলো জামাতি।